শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় এবং পরিচিত অনুষ্ঠান মনোবীক্ষণ লাইভ ইমাজিন টিভির পর্দাতে। আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি আমি ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী এবং আমার সঙ্গে উপস্থিত রয়েছেন মনোবীক্ষণের আর এক প্রখ্যাত স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর অরুণিমা চ্যাটার্জি। নমস্কার। মনোবীক্ষণ লাইভের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার কোনো ধরাবাঁধা বিষয় নেই। মানসিক স্বাস্থ্য, মানসিক অসুখ এইসব বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্ন, যা র্যান্ডম বিষয় নিয়ে আমরা আলোচনা করবার জন্য উপস্থিত রয়েছি। আপনারা ফোন করতে পারেন আপনাদের মনের এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন নিয়ে। ফোন করবার সময় অবশ্যই আপনার টিভির সাউন্ডটা মিউট করে আপনারা ফোনে শোনার চেষ্টা করবেন। তাহলে শুরু করছি আজকের অনুষ্ঠান মনোবীক্ষণ লাইভ। এই মনোবীক্ষণ লাইভে আস্তে আস্তে আজকে আসার ঠিক আগে চেম্বার শেষ করে যখন আমি আসছি তখন শেষ যে পেশেন্ট যাকে দেখলাম আর কি, তাকে নিয়েই আজকে আমার প্রশ্নের ঝাঁপি শুরু করি। সে পেশেন্টটি এসে বলছেন, এবং এরকম আরও অনেক পেশেন্টই এসে বলেন যে আমার সমস্যা, বর্তমান সমস্যা সেটা কিছুদিন ধরে শুরু হয়েছে, মাসখানেক ধরে বা কিছু। তার আগে অনেক দিন ধরে, দীর্ঘ প্রায় 6 মাস 7 মাস ধরে আমি টাইফয়েডে ভুগেছিলাম। তারও আগের বছরও আমি অসুস্থ ছিলাম টাইফয়েডে খুব ভুগছি। প্রতি বছরই প্রায় টাইফয়েড হচ্ছে। সেই টাইফয়েডের লক্ষণ কি? টাইফয়েডের লক্ষণ হচ্ছে শরীর খুব দুর্বল লাগে, মাথা ভার হয়ে থাকে। সেরকম কোনো জ্বর টরের হিস্ট্রি কিন্তু নেই, ভেতরে জ্বর, যা হাত দিয়ে ধরলে বাইরে বোঝা যায় না। তো এই যে টাইফয়েড ফিভার, আমরা তো যে টাইফয়েড ফিভার সম্বন্ধে যতটুকু জানি যে টাইফয়েড হচ্ছে এন্টারিক ফিভার, তাতে বেশ ভালো রকম জ্বর আসবে, ইন্টারমিটেন্ট ফিভার হবে, প্রবল টেম্পারেচার উঠবে। তো তার সাথে তো এটা ঠিক মেলে না। তো এই যে টাইফয়েড ফিভার নিয়ে গ্রামে গঞ্জে, অন্তত এই জেলার মুর্শিদাবাদ জেলার গ্রামে গঞ্জে প্রচুর মানুষ এই যে টাইফয়েডে ভুগে চলেছেন। সত্যিই কি এটা টাইফয়েড রোগ? দেখুন, এই পেশেন্ট আমিও বহু পাই, যেখানে পেশেন্ট বলে যে আমার জ্বর আসে। পেশেন্টের গার্জেনকে জিজ্ঞেস করলে সেও বলে হ্যাঁ পেশেন্টের জ্বর আসে, এবং যখনই জিজ্ঞেস করা হয় যে কি পরীক্ষা নিরীক্ষা করেছেন, তখনই তারা একটি রক্ত পরীক্ষার রিপোর্ট আমাদের সামনে ধরেন, যেখানে টাইফয়েডের জীবাণু আছে কিনা সেটা পরীক্ষা করা হয়েছে। সেটা টিপিক্যালি হচ্ছে ভিডাল টেস্ট করা হয়েছে, এবং ভিডাল টেস্টের প্রপার ইন্টারপ্রিটেশন, এক্স্যাক্টলি কত ডাইলুশনে গিয়ে ভিডালটা পজিটিভ হবে সেটাই অনেকের জানা নেই। তো আমি যেটা পাই সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এগুলো কোনোটাই টাইফয়েড ফিভার নয়। বেসিক্যালি মানসিক সমস্যায় যারা ভোগেন, প্রচণ্ড টেনশান, ডিপ্রেশন, অ্যাংজাইটি, যে কোনো বিভিন্ন ধরনের যে মানসিক রোগ আছে, তাতে যারা ভোগেন তাদের একটা ফিলিং হয় যে যেন আমার জ্বর হয়েছে, একটা অনুভূতি হয়। এটাকে টিপিক্যালি আমরা বলি ম্যালেজ, একটা জড়ো ভাব, কিন্তু অ্যাকচুয়ালি থার্মোমিটার দিয়ে দেখলে কিন্তু কোনো জ্বর উঠবে না। এবং এই যে শরীরের মধ্যে একটা ভীষণ উইকনেস, একটা দুর্বলতা, কোনো কিছু কাজ করতে ইচ্ছে না হওয়া, করতে না পারা, এই যে একটা ব্যাপার, এগুলো বহু ক্ষেত্রে আমরা দেখি যে লং স্ট্যান্ডিং ডিপ্রেশন বা মানসিক অবসাদ থেকে এই ধরনের লক্ষণগুলো আসছে। এর সাথে দূর তক টাইফয়েডের কোনো যোগাযোগ নেই, অর্থাৎ এটা কোনো জীবাণুঘটিত রোগ নয়। উনি দীর্ঘদিন ধরে যে মানসিক অসুখটায় ভুগছেন, সেই মানসিক অসুখেরই একটা লক্ষণ হচ্ছে শরীর দুর্বল লাগা, কাজ করতে ইচ্ছে না হওয়া, যেন মনে হওয়া যে আমার ভীষণ জ্বর হয়েছে, ভীষণ আমি অসুস্থ, এই ব্যাপারগুলো। না, কোথাও কি এই যে শারীরিক দুর্বলতা হচ্ছে বা মাথা ভার হয়ে থাকছে বা এই যে সমস্ত দীর্ঘমেয়াদী যে সিমটমগুলো, এই সিমটমগুলো হলে পরেই একটা ভিডাল টেস্ট করা। একটা ভিডাল টেস্ট হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট, যে অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট করলে পরে এই যেরকম আমরা আজকাল করোনা টেস্ট করছি, করোনার অ্যান্টিবডি আছে কিনা শরীরে মাপছি, ঠিক তেমনি টাইফয়েডের অ্যান্টিবডি শরীরে তৈরি হয়েছে কিনা সেটা মাপছি, এবং মেপে আমরা ডায়াগনোসিস করে বলে দিচ্ছি যে টাইফয়েড আছে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই
একটা ভিডাল টেস্টের ভিত্তিতে টাইফয়েড বলে দেওয়া হচ্ছে, যেটা কিনা বলা যায় না। তো এই যে কোনো রকম এই রকম শারীরিক আনএক্সপ্লেইনড দুর্বলতা, যে দুর্বলতাকে ঠিকভাবে বুঝতে পারছি না, ব্যাখ্যা করতে পারছি না, কারণ বুঝে উঠতে পারছি না, তাকে টাইফয়েড বলে দাগিয়ে দেওয়া, কোথাও কি এটা যারা গ্রামীণ চিকিৎসক যারা চিকিৎসা করছেন বা সাধারণভাবে গ্রামীণ মানুষজনের মধ্যে মানসিক অসুখ বা ডিপ্রেশন তার লক্ষণ নিয়ে সচেতনতার অভাবকেই ব্যক্ত করে? হ্যাঁ, এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি মানসিক অসুখ নিয়ে যতই আমরা চেষ্টা করি না কেন তাদের সচেতন করবার, কিন্তু সামহাও এখনও গ্রামের মানুষ তো আমি ছেড়েই দিলাম, বহু শিক্ষিত সমাজে, উচ্চশিক্ষিত সমাজে এবং সচ্ছল পরিবারে তাদের মধ্যেও কিন্তু মানসিক অসুখ বলতে এক্স্যাক্টলি কী বোঝায় সেই চিত্রটা কিন্তু পরিষ্কার নয়। তাদের ধারণা যে মানসিক অসুখ মানে হচ্ছে যেখানে পেশেন্টকে ধরে বেঁধে আনতে হবে, যেখানে পেশেন্টকে দেখেই বোঝা যাবে যে তার মাথা খারাপ হয়ে গেছে, উন্মাদ অবস্থা। অর্থাৎ মানসিক অসুখ আর উন্মাদ অবস্থা এই দুটো সিনোনিমাস, একই রকম মানে দাঁড়াচ্ছে তাদের কাছে। কিন্তু আদতে ব্যাপারটা যে তা নয়। মানসিক অসুখ একটা বিরাট বড় সাবজেক্ট, সাইকিয়াট্রি একটা আমব্রেলা টার্ম। সেখানে মানসিক সমস্যার মধ্যে যেমন প্যানিক মানে হঠাৎ করে প্রচণ্ড টেনশন হওয়া সেটা পড়ে, নানা রকমের টেনশনজনিত মানসিক অসুখ, ফোবিয়া, স্কুল ফোবিয়া, এক্সাম ফোবিয়া, এগুলো পড়ে। মানসিক অবসাদ, সেই মানসিক অবসাদেরও আবার নানা রকম ভ্যারাইটি, ইউনিপোলার ডিপ্রেশন, বাইপোলার ডিপ্রেশন, এগুলো পড়ে। তো এই যে নানা রকমের অসুখ পড়ে, সেই অসুখগুলোই কিন্তু অন্তত 99% কভার করে আছে মানসিক অসুখের। বাকি 1% হচ্ছে সাইকোসিস। সাইকোসিস মানে হচ্ছে যেটাকে সাধারণভাবে মানুষ ভেবে নেয় উন্মাদ অবস্থা, যেখানে পেশেন্টের নিজের কোনো বোধশক্তি থাকে না, জ্ঞান থাকে না, উল্টোপাল্টা কথা বলে, পালিয়ে যায়, তাকে ধরে বেঁধে আনতে হয়, তার ওষুধ খাওয়ার কোনো ইচ্ছে থাকে না। তো এই জিনিসটা যেটা কিনা মাত্র 1%, সেটাকেই বহু মানুষ ভেবে নেন যে সেটাই 100%। মানসিক অসুখ মানেই 100% উন্মাদ অবস্থা। কিন্তু মানসিক অসুখের 99% মানে 99%ই হচ্ছে এমন অসুখ যে কিনা বাইরে যখন হাঁটাচলা করবে, রাস্তা দিয়ে ঘুরবে, রাস্তায় ঘুরে বেড়াবে, দোকানে যাবে, কর্মক্ষেত্রে যাবে, তাকে দেখে বোঝার উপায় নেই যে সে মানসিক সমস্যায় ভুগছে। যতক্ষণ না সে এসে তার মনের ভেতরটা আমাদের কাছে খুলে দেবে, অর্থাৎ আমরা বুঝতে পারবো এবং ডায়াগনোসিস করব নানা রকমের মেন্টাল ইলনেস আছে সেগুলো, ততক্ষণ তার আগেও অবধি কিন্তু তাকে বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই। একদম। তার মানে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে দর্শক বন্ধুরা, সেটা হচ্ছে কেন এই কথাটা তোলা, তার কারণ এরকম আমাদের হেলথ বিলিফ বা স্বাস্থ্য সংক্রান্ত অনেক ধারণা আমাদের মধ্যে রয়েছে, যে ধারণাগুলো সঠিক নয়। এই যেমন নাকি একটা ধারণা হচ্ছে টাইফয়েডে ভুগছি, ক্রনিক টাইফয়েডে এমন একটা টাইফয়েডে ভুগছি যাতে করে থার্মোমিটারে জ্বর ওঠে না, অথচ শরীর ঢিস ঢিস করে, শরীর দুর্বল লাগে, মাথা ভার হয়ে থাকে, মাথা কাজ করে না। এখন এই জিনিসটা আদতে তো টাইফয়েড নয়। এর একটা ভিডাল টেস্ট করে, তার একটা ভিডাল টেস্টের একটা সার্টেন ডাইলিউশনে তার অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান দেখে পজিটিভ পাওয়া গিয়েছে মানেই সেটা যে টাইফয়েডের সেই মানুষটি ভুগছেন তা কিন্তু একেবারেই নয়। কোনো মানুষ টাইফয়েড রোগে ভুগছেন কি ভুগছেন না সেটার জন্য ব্লাড কালচার টেস্ট করতে হয়। ব্লাড কালচার টেস্টটা হচ্ছে একদম ডায়াগনস্টিক। ব্লাড কালচার টেস্ট পর্যন্ত কিন্তু কেউই করান না, তার আগেই একটা টাইফয়েড স্ট্যাম্প পিঠে নিয়ে দীর্ঘদিন ধরেই মানুষরা ভুগে চলেছেন। তার ফলে কি হচ্ছে? তার ফলে সঠিক চিকিৎসা হচ্ছে না, এবং যেহেতু সঠিক চিকিৎসা হচ্ছে না সেই জন্য সেই মানুষটি কোনো রকম তার চিকিৎসাতে তার সাড়াও মিলছে না, সাড়াও পাচ্ছেন না, তিনি ভুগেই চলেছেন। ঠিক এইরকমই আর একটা ভুল ধারণা, স্বাস্থ্য সম্পর্কিত ভুল ধারণা বা হেলথ রিলেটেড মিসকনসেপশন বলুন বা মিসডায়াগনোসিস বলুন, সেটাও খুব কমনলি পাওয়া যায়। সেটা হচ্ছে স্পন্ডাইলোসিস বা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা আমাদের কথ্য ভাষায় আমরা বলি স্পন্ডেলাইটিস। প্রচুর মানুষজন, এমনকি মানে অল্প বয়স্ক মানুষজন এসে বলেন ঘাড়ে ব্যথা হচ্ছে, আমার ঘাড়ে স্পন্ডেলাইটিস আছে। কেন ভাই তোমার স্পন্ডেলাইটিস কেন আছে? না আমার খুব ঘাড়ে ব্যথা,
আর ঘাড়ে ব্যথা অনেক দিন ধরে, ঘাড়ে ব্যথা আবার ঘাড় থেকে মাথার উপরে যাচ্ছে, মাথার দিকে যাচ্ছে, পিঠের দিকে নামছে, হাতের দিকে নামছে, সে বিরাট ব্যাপার। তো আমি একটা এক্সরে করেছি, সেই এক্সরেতে স্পন্ডিলাইটিস ধরা পড়েছে। কীরকমভাবে ধরা পড়লো স্পন্ডিলাইটিস? না, এক্সরেটা নিয়ে দেখা গেল তার মধ্যে কিছু আর্লি স্পন্ডাইলোটিক চেঞ্জ রয়েছে, মানে মাইল্ড কিছু চেঞ্জেস রয়েছে। এখন ঘটনা হচ্ছে যে কিছু কিছু আর্লি চেঞ্জেস সেটা খুবই কমন। এখন সেই চেঞ্জেসগুলো এতটাই কমন যে একটা রিপোর্টে সেটা থাকা বা না থাকা বিরাট কিছু সিগনিফিকেন্স ম্যাটার মানে নির্ধারণ করে না। কিন্তু তা সত্ত্বেও আমরা ওই একটি রিপোর্টের বলে আমরা ধরে নিই যে আমি বোধহয় স্পন্ডিলাইটিসে ভুগছি। এ ব্যাপারে আপনার অভিজ্ঞতা কীরকম? আমি ম্যাডামের কাছে যাচ্ছি, আপনি শুনতে থাকুন। শারীরিক যে লক্ষণগুলো পাই, মানে উনি যেটা বলতে চাইছেন যে হাইপার অ্যাসিডিটি, খিদে কম, ঘুম কম, অম্বল, শরীর দুর্বলতা, মাথা ব্যথা, মাথা ঘোরা, এবং তার সাথে সাথে ওসিডির সিমটম মনে করুন কারো যদি থাকে। দুটো কি রিলেটেড? দুটো একেবারেই রিলেটেড। মানে ব্যাপারটা হচ্ছে ওসিডি হচ্ছে একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার, মানে টেনশন জনিত একটা মানসিক অসুখ। এবার যে মুহূর্তে আপনার ব্রেনের মধ্যে টেনশন বেড়ে যাচ্ছে, আমাদের শরীর এবং মন এই দুটো তো ভীষণ অঙ্গাঙ্গিভাবে জড়িত, অর্থাৎ আমাদের ব্রেন আমাদের সুপ্রিম যে অর্গ্যান, সেটা আমাদের অন্যান্য শারীরিক যে অর্গ্যান সিস্টেম আছে তার সাথে ভীষণভাবে সম্পর্কিত। সেজন্য ব্রেনে যে মুহূর্তে টেনশন বেড়ে গেল, ওসিডি হওয়া মানে ব্রেনের মধ্যে টেনশন বেড়ে গেছে, এটা টেনশনজনিত মানসিক অসুখ। সেই মুহূর্তে সিম্প্যাথেটিক টোন বেড়ে গেল, শরীরের নার্ভাস সিস্টেমের একটা পার্টিকুলার নার্ভাস সিস্টেম বেশি উত্তেজিত হয়ে গেল, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তার ফলে কি হলো, শরীরে অনেক রকম চেঞ্জ হলো। যেমন একটা চেঞ্জ হচ্ছে সেই মানুষটার প্রেশার বেড়ে যেতে পারে, হাইপার টেনশন হতে পারে। দীর্ঘদিন ওসিডিতে ভুগছেন, হঠাৎ করে একদিন ডায়াগনোসিস হলো যে তার প্রেশার খুব বেশি, 160/100 প্রেশার হয়ে গেছে। অথচ তার ফ্যামিলিতে দেখা গেল যে কারুর প্রেশারের কোনো হিস্ট্রি নেই। এটা হতে পারে। সেটা কিন্তু ডাইরেক্টলি ওই টেনশনের সাথেই রিলেটেড। টেনশনের ফলে একটা পার্টিকুলার টাইপের নার্ভাস সিস্টেম উত্তেজিত হয়ে থাকছে দীর্ঘকালীনভাবে, এবং তার ফলে আমাদের যে রক্তবাহগুলো আছে তার ভেতরের চাপ বেড়ে যাচ্ছে, যেটা কিনা প্রতিফলিত হচ্ছে উচ্চ রক্তচাপ হিসাবে। এই উচ্চ রক্তচাপটা কিন্তু শুধু উচ্চ রক্তচাপের ওষুধ খেলে ঠিক হবে না। যতক্ষণ না আপনি ওসিডি ট্রিটমেন্ট করে টেনশনটাকে কমিয়ে ফেলবেন, ততদিন এই উচ্চ রক্তচাপ কিন্তু ঠিক হবে না। এটা তো গেল একটা। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে দেখা গেছে যারা দীর্ঘকালীন ওসিডিতে ভোগেন, মানে অ্যাংজাইটি, শুধু ওসিডি কেন, ওসিডি তো একটা অসুখ, কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডার মানে আরও বড়োভাবে আমি যদি দেখতে চাই, যে কোনো ধরনের টেনশন জনিত মানসিক অসুখ, ওসিডি তার মধ্যে একটা। তাহলে যারা দীর্ঘকালীন টেনশানে ভোগেন, যেহেতু তাদের নার্ভাস সিস্টেমটা সবসময় স্টিমুলেটেড হয়ে আছে, সবসময় সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয়ে আছে, তাদের মধ্যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায়। ডায়াবেটিস পরিবারে হয়তো দেখা যাবে কারুর নেই, কিন্তু ওনার দেখা গেল মাত্র 30 বছর বয়সে ডায়াবেটিস শুরু হয়ে গেল, আর্লি অনসেট ডায়াবেটিস শুরু হয়ে গেল। সেটা কিন্তু এই টেনশনজনিত অসুখটার সাথে ভীষণভাবে রিলেটেড। কোলেস্টেরল অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কোলেস্টেরল বেড়ে যাচ্ছে। খাওয়া দাওয়ার মধ্যে সেরকম কোনো অনিয়মিত কিছু নেই, কিন্তু তা সত্ত্বেও তার হাই কোলেস্টেরল ধরা পড়লো। অর্থাৎ এই যে প্রেশার, সুগার, কোলেস্টেরল, এই সব কিছু কিন্তু অ্যাকচুয়ালি ওই ওসিডি বা টেনশনজনিত মানসিক অসুখটার সাথে একটা রিলেটেড। অর্থাৎ ওসিডি একটা মানসিক অসুখ, মানে ব্রেনের অসুখ, আর ব্রেনের এই অসুখটার কারণে সেই মানুষটি এই শারীরিক অসুখে ভুগছেন। একদম। নাসিরউদ্দিন বাবু, এবং শুধু নাসিরউদ্দিন বাবু কেন, আরও যারা যারা দেখছেন তাদেরকে একটা কথা বলি, এই যে আমরা টেনশন কথাটা বলি, এই টেনশন মানে কি? টেনশন মানে হচ্ছে অ্যাংজাইটি, দুশ্চিন্তা। এখন বিজ্ঞানীরা এই অ্যাংজাইটিকে দুটো ভাগে ভাগ করেন, একটা হচ্ছে সোমাটিক অ্যাংজাইটি, একটা হচ্ছে সাইকিক অ্যাংজাইটি। সাইকিক অ্যাংজাইটি মানে আপনি যেটা মনে অনুভব করেন, আমার খুব নার্ভাস লাগছে, আমার খুব ভয় লাগছে, আমার খুব টেনশন হচ্ছে, এটা হচ্ছে সাইকিক অ্যাংজাইটি। আর একটা অ্যাংজাইটি হচ্ছে যেটা আপনি মনে অনুভব করেন না, শরীরে অনুভব করেন, এটাকে বলে সোমাটিক অ্যাংজাইটি। বিশেষ করে দেখা গেছে
যারা নিজেদের মনের ভাবটাকে খুব ভালো করে প্রকাশ করতে পারে না। দেখবেন এক শ্রেণীর মানুষ আছেন যারা খুব একটা বলিয়ে কইয়ে নন, যারা মনের ভেতরে ঠিক কি হচ্ছে ভালো করে বলতে পারে না। আর তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তো কি হচ্ছে এক্স্যাক্টলি, মাথাটা কেমন কেমন করছে। আরে কেমন কেমন কি কেমন কেমন, না একটু কেমন কেমন, আমি বোঝাতে পারছি না কেমন কেমন। এই যে বোঝাতে পারছি না কেমন কেমন, মাথার ভেতরটা কেমন কেমন, পেটের ভেতরটা কেমন কেমন, বুকের ভেতরটা কেমন কেমন, সব কিছুকে একটা কেমন কেমন বলে ছেড়ে দিচ্ছেন যারা, মানে বুঝিয়ে উঠতে পারছেন না, তাদের মধ্যে সোমাটিক অ্যাংজাইটিটা বেশি দেখা যায়। সোমাটিক অ্যাংজাইটি মানে সোমাটিক অ্যাংজাইটি বা সাইকিক অ্যাংজাইটি যাই বলুন, অ্যাংজাইটি মানেই হচ্ছে টোটাল নার্ভাস সিস্টেমের একটা আনডিউ উত্তেজনা। মানে আপনার শরীরে যে স্নায়ুতন্ত্র সেটা অকারণে উত্তেজিত হয়ে উঠেছে, তখনই আপনি অ্যাংজাইটি অনুভব করেন। মনের ক্ষেত্রে যখন সেটা অনুভব করেন সেটা আপনার সাইকিক অ্যাংজাইটি হয়, আর যখন শরীরের ভেতরে সেই অ্যাংজাইটিকেও আমরা অনুভব করি তখন সেটা সোমাটিক অ্যাংজাইটিতে পর্যবসিত হয়। যেমন ধরুন, যখন আমি খুব ভয় পাই বা যখন আমি খুব টেনশন করি, যখন আমি খুব রেগে যাই, তখন আমার হার্টটা খুব তাড়াতাড়ি চলতে থাকে, তার জন্য আমার বুকের ভেতরটা ধরাস 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 করতে থাকে। ঠিক এই জিনিসটাই আবার অনেক মানুষ দেখবেন তারা হয়তো খুব টেনশন করছে এটা তারা বুঝতে পারেন না, কিন্তু সবসময় তাদের বুকের ভেতরটা খুব ধপর 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 করছে। অনেকে এসে বলেন ওর গায়ে হাত দিলে মনে হচ্ছে কি গরম, কি গরম, মানে যেন সবসময় গায়ে জ্বর। এবং টিপিক্যালি তাদেরকে তার আশপাশে মানুষজন ভয় মানে ভুলও করেন এটা ভেবে যে ওর গায়ে সবসময় জ্বর থাকে। এটা জ্বর না, এটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে এই সোমাটিক অ্যাংজাইটির কারণে বা এই এক্সেসিভ ভেতরে ভেতরে সেই টেনশন মনে প্রকাশ করতে না পেরে ভেতরে গিলে নেওয়ার কারণে তার ব্লাড ভেসেলগুলো সবসময় ডায়ালেটেড হয়ে রয়েছে, ফুলে ফুলে রয়েছে, রক্ত চলাচল বেশি হচ্ছে, তাই গাটা সবসময় গরম হয়ে রয়েছে। তো যারা খুব দুশ্চিন্তা করেন, যারা খুব নার্ভাস থাকেন, যারা খুব টেনশন করেন, তাদের হাত পা গরম থাকে, হাত পা ঘামে খুব, তাদের সবসময় বুক ধপর ধপর করে, হার্টবিট খুব বেশি হয়। প্রকারান্তরে একটা খুব মজার কথা বলি যে অনেকেরই প্রেশার কম নিয়ে একটা খুব দুশ্চিন্তা থাকে যে প্রেশার আমারটা খুব কম, 100/60 হয়েছে, ও খুব কমে গেছে প্রেশার, বা আমার পালস রেট খুব কম, 60-70 এরকম হয়েছে, আমার খুব তার মানে কী জানি বাবা সমস্যা হলো কি না। যারা যত বেশি সুস্থ, যারা যত বেশি মানে স্বাভাবিক, তাদের কিন্তু অবশ্যই মানে একটা নির্দিষ্ট রেটের নিচে নামলে তো সেটা অ্যাবনর্মাল বটেই, কিন্তু একটা রেঞ্জের মধ্যে, যেমন ধরুন আমাদের পালস রেট মোটামুটি 60 থেকে 100 হচ্ছে নর্মাল। এখন 190-100 যাদের থাকে তাদের হচ্ছে গিয়ে মানে সেই সব লোকেদের থাকে যারা ভেতরে ভেতরে খুব টেনশন করে, মানে এটাকে অ্যাবনর্মালও বলা যাবে না, আবার পুরোপুরি নর্মালও হয়তো নয়। কিন্তু যারা খুব অ্যাথলেটিক মানুষ, যারা খুব ঠান্ডা মাথার মানুষ, তাদের পালস রেটটা একটু কমের দিকেই থাকে, তাদের ব্লাড প্রেশারটা একটু কমের দিকেই থাকে। পক্ষান্তরে যারা খুব দুশ্চিন্তা করেন, যারা খুব টেনশন করেন, যারা খুব রাগী মানুষ, তাদের প্রেশারটা বেড়ে যায় বা বেশির দিকে থাকে। আমরা বলি না যে প্রেশার বেড়ে গেছে, একটা লোক হয়তো খুব রাগারাগি করছে, প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছে, এই থাম থাম প্রেশার বেড়ে যাবে। কথাটার মধ্যে একদম যে যুক্তি নেই তা কিন্তু না, সত্যি সত্যি রাগ বাড়লে, চেঁচামেচি করলে, অশান্তি করলে, ঝামেলা করলে প্রেশার কিন্তু সত্যিই বাড়ে। আর যে লোকটা কন্টিনিউয়াসলি সারা জীবন ধরেই ঝামেলা করছে, অশান্তি করছে, রাগারাগি করছে, ছোটো কথায় রাগ হয়ে যাচ্ছে, সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছে, তার তো প্রেশার আপ ডাউন করবেই। এবং টিপিক্যালি অনেকে এসে বলেন আমার প্রেশার কখনো বাড়ে কখনো কমে। তার মানে বাবা তোমার অটোনমি মানে ডিসফাংশন হয়, অর্থাৎ কখনো তোমার প্রচণ্ড টেনশন বাড়ে তখন তোমার মানে প্রেশারটা বাড়ে, আর কখনো তোমার যখন মাথা ঠান্ডা হয় তখন তোমার প্রেশার কমে। এই জিনিসটা বুঝতে না পারার জন্য কি হয়, অনেক সময় প্রেশার হাই হয়ে গেছে বলে প্রেশারের ওষুধ খাওয়া শুরু হয়ে যায়। এবার প্রেশার ওষুধ যেই মুহূর্তে খেয়ে গেল, প্রেশারের ওষুধ তো ভেতর থেকে সমস্যাটাকে কমাবে না, বাইরে থেকে প্রেশারটাকে নামিয়ে দেবে। এবার সেই মানুষটাই যখন মাথা ঠান্ডা হয়ে গেছে, যখন প্রেশারটা নর্মাল জায়গায় এসছে, প্রেশার ওষুধ তখনও কাজ করছে, করতে গিয়ে প্রেশারটাকে তখন সত্যি নর্মালের থেকেও নিচে নামিয়ে দিল। এই করে অনেক সময় কিন্তু চিকিৎসাতে বিভ্রাট ঘটে। যদি ভেতরের সমস্যাটাকে আমরা ধরতে না পারি, বাইরে থেকে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করলে অনেক সময় কিন্তু গুবলেট হওয়ার একটা চান্স থাকে।